শুভেচ্ছা, ঈদ মুবারক। কেমন আছেন? ঈদের আনন্দ সবার জীবনে ছন্দময় এবং রঙিনময় হয়েছে সে বিশ্বাস এবং প্রত্যাশা রেখে আমি ইমতু আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি RTVর ঈদের বিশেষ আয়োজন প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল। এই কার্নিভালে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশের বিখ্যাত সেলিব্রিটিরা, যাদের কর্মময় জীবন, তাদের ব্যস্ততা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সঙ্গে জম্পেশ আড্ডা, সেই আয়োজন নিয়ে সাজিয়েছি আমাদের আজকের অনুষ্ঠান। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আজকে যাকে অতিথি হিসেবে পেয়েছি, নান আদার দেন ভেরি বিউটিফুল উইথ ট্যালেন্টস, আমাদের সবার প্রিয় চিত্রনায়িকা তমা মির্জা। হ্যালো 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 হ্যালো, ঈদ মুবারক। ঈদ মুবারক। কেমন আছো? খুব ভালো, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ, তোমাকেও। এন্ড ওয়েলকাম টু দ্য স্টেজ। হ্যাভ ইউ সিট। ওকে, আমি একটা প্রশ্ন করতে চাই, যদি কিছু মনে না করো। বলো না। কেমন আছো? ভালো আছি। কি ভাবছিলা আর কি জিজ্ঞেস করলাম বলো তো? না, আমি কিছুই ভাবিনি, কারণ তোমাকে করা যায় না, ট্রাস্ট করা যায় না। ট্রাস্ট মানে আনপ্রেডিক্টেবল। এনিওয়ে, কেমন যাচ্ছে ঈদের ছুটি? কেমন কাটাচ্ছো বলো? খুব ভালো। ঈদের সময় আমার খুব ভালো লাগে। কেন? কেমন যেন একটা মানে থাকে না যে খুশি খুশি আমেজ। হ্যাঁ, সবাই এখনো ধরো ঈদের সময় 1000 ড্রেস থাকলেও আবার নতুন কাপড়ই কিনতে হবে। ওই নতুন ড্রেসের আবেদনটাই আলাদা। হ্যাঁ হ্যাঁ, আবার দেখতে হবে কে কি পরলো, তারটা কতটা সুন্দর। এই সব ভালোই লাগে, সবাই ফ্যামিলি গেট টুগেদার হয়। ভালো লাগে। এখন তো ধরো ডিম ফোটার আগে বাচ্চা গুনতে হয় না, ডিম ফোটার পরেই বাচ্চা গুনতে হয়। কিন্তু তোমার তো ঈদের শপিং শেষ, যেহেতু ঈদ চলতেছে, কতগুলো ড্রেস কিনেছো আর পেয়েছো? না, আমার ওই ধরনের তোমার কি বলে বিলাসিতা নেই যে আমি অনেক কাপড় কিনলাম, এক একদিন এক একটা পরলাম, ওইটা হয় না। ঈদের দিন পরার জন্য একটা সিম্পল একটা কামিজ রাখা হয়, কটনের মধ্যে হলে খুব ভালো, যেহেতু গরম প্রচুর। আর এর বাইরে যদি কেউ ভালোবেসে খুশি হয়ে দেয়, এটা ওইটা আলাদা। ভালোবেসে খুশি হয়ে না দিলে কি? আমার কোনো এক্সপেকটেশন নাই, বিশ্বাস করো, আমার কারোর প্রতি কোনো এক্সপেকটেশন নাই। ওকে, তোমাকে বিশ্বাস করতে বলেছো, আমি ভেবে জানাবো বিশ্বাস করছি কিনা। ওকে, তুমি জামার ব্যাপারে বিলাসিতা নাই তুমি বললা, কিন্তু তোমার সালামির ব্যাপারে কিন্তু অনেক বিলাসিতা আছে। একবার সংবাদ শিরোনামে আসছিল যে তমা মির্জা সালামি 23 লক্ষ টাকা। 23 লক্ষ টাকা। আমার 22 লাখ টাকাগুলো কোথায়? মানে যে আমি নিউজ করছিল, আমি তাকে বলতে চাই, ভাইয়া আপনি যে বিশ্বস্ত সূত্রে জেনেছেন, ওই সূত্রকে বলেন টাকাগুলো আমাকে দিতে। ও আচ্ছা, তুমি মানে আমি জানি না, আমি পাইও নি। এত বছর আমি বিশ্বাসটা নিজের মধ্যে ধারণ করে রাখছিলাম যে সত্যি সত্যি আমি চিন্তা করতেছিলাম যে ও কতগুলো সালাম করেছে না কতগুলো পয়সাওয়ালাকে সালাম করেছে, ওটা আমি হিসাব করছিলাম যে সালামি কেমনে 23 লাখ পায় মানুষ। আরে না, এটা একটা মানে উল্টাপাল্টা একটা নিউজ, বুলশিট নিউজ। আমি হাইয়েস্ট সালামি পেয়েছি তোমার সব মিলিয়ে 2.5 থেকে 3 লাখ, এর বেশি কখনো পাইনি। আচ্ছা, 2.5 থেকে 3 লাখ, দর্শক এটা মনে রাখেন। 2.5 থেকে 3 লাখ মানে হচ্ছে 5.5 লাখ টোটাল। কেমনে? 2.5 লাখ আর 3 লাখ? না, ওটা না, মানে 2.5 থেকে 3 লাখের মধ্যে পেয়েছি। ওদিকেই ছিল। ওকে, এবার ঈদে কি ছিল তোমরা? গরু না ছাগল? আমি না, কি জবাই দিয়েছি সেটা জিজ্ঞাসা করতেছো? এত সহজ না। আমাদের তো গরু জবাই করে। আচ্ছা, ধরো আমি কিন্তু গরু মাংস খাই, আমি মিট লাভার, আমি সব ধরনের মানে হালাল যে কোনো মাংস খাই। কিন্তু যেহেতু আমি পশু প্রেমিক বলতে পারো, আমি নিজেও পেট পেলেছি, এখন নাই, আমার একটা শুধু বিড়াল আছে, আমার 2টা কুকুরই মারা গেছে। আমার কাছে মনে হয় যে হ্যাঁ, কুরবানি এই ত্যাগটা থাকবে। কিন্তু আমার খুব খারাপ লাগে যখন দেখি ধরো যে একবারে 10টা 12টা গরু রাখা, একটা জবই হচ্ছে একটার সামনে, মানে এই জিনিসগুলো না আমার কাছে কেমন যেন খারাপ লাগে। আর প্রাণীগুলোর জন্য তো আরো প্যাথেটিক। এবার ঈদে কত পাইছে সালামি বলো? কুরবানিতে তো ওরকম সালামি পাওয়া হয় না। ওই সকালবেলা দেখা যায় যে আমার ওয়ালেট থেকেই আমার ভাই এসে সালামি দাও। হ্যাঁ, বাসার ছেলেপেলে যারা থাকে, আমি নতুন নতুন নোট রেখে দিই ঈদের আগে, ওদেরকে সালামি দিই। এই ট্র্যাডিশনটাও আস্তে আস্তে চলে যাচ্ছে। এটা ট্রু, এটা ট্রু। আরেকটা জিনিস, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা জামাই বউ প্রথম বিয়ে হওয়ার পরে ওইখানে হয়তো একটু সালামি টালামি থাকে, ওটা ফ্যান্টাসাইজ করে ওরা। কিন্তু এখন সকালবেলা উঠে ওঠ, গরু জবাই হচ্ছে, দেখ মাংস টাংস উপরে তোল, রান্না হবে, এই হবে ওই হবে। ওদের চা খাওয়া, মা তোর মা ব্যস্ত, তুই একটু চা খাওয়া। হ্যাঁ, এখন আর সালামি কসাইদের চা খাওয়া, নাস্তা খাওয়া। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে যে ঈদের যে আবেদনটা নষ্ট হয়ে যাচ্ছে, তুমি আমাকে বললা, খাওয়ার আবেদন তো নষ্ট হয় না, খাওয়াটা তো ঠিক মজা করে খাও। প্রথমত তো আমি এত ফুডি না, আর এখন এসে মনে হয় যে ছোটবেলার ঈদগুলাই খুব মজার ছিল। ওই সময় অনেক কিছু বুঝতাম না, অনেক দায়িত্ব ছিল না। এখন ধরো ফেস্টিভ্যাল গুলো হয়ে গেছে যে আসতেছে খরচ, এইটার খরচ, ওইটার খরচ, এটা লাগবে, ওইটা লাগবে। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক।
মানে ঈদে কি আনন্দ করবা, তোমার মাথায় থাকে আমার এত বাজেট সরায় রাখতে হবে, যে টাকাটা আমার নাই এক্স্যাক্টলি, এটা আমার এটা ঈদেই আমার খরচ ঈদের হবে। খরচ আছে এক্সট্রা। হ্যাঁ, এবং আমার মনে হয় ঈদের নিজের কথা চিন্তা করার থেকে তোমার যারা, যেমন তোমার ড্রাইভার, তোমার কাজের যে ছেলে সাবঅর্ডিনেট যারা থাকে, হ্যাঁ, বা তোমার দারোয়ান, এদের কথা চিন্তা করা না আসলেই জরুরি। এমনি ঈদের দিন আর কি কি করো আসলে, মানে দর্শকরা তো জানতে চায় যে সেলিব্রিটিরা কি করে। আমার ওরকম কিছু করা হয় না। ধরো সন্ধ্যার দিকে বা রাতের বেলা ফ্রেন্ডদের বাসায় দাওয়াত থাকে, তো ওইটা যাওয়া হয়। আর দুপুরের দিকে আমি চেষ্টা করি যে বাসার মানুষের সাথে খাবার খেতে। আচ্ছা, ওই খানা খাওয়ার মজাই আলাদা। হুম, আর মনে হয় যে ঈদের দিন ঝগড়া না হলে ঈদই হইলো না প্রতিদিন। মানে ঈদের দিন ওই সকালবেলা চিল্লা চেঁচামেচি শুনবো, এই এখনো এটা ডিশ হলো নাই, না। একটা ঈদের দিন তোরা হ্যাঁ, এখনো 10টা গোসল পর্যন্ত হয়নি, বাস। এখনো রেডি হয়নি, এখনো সবকিছু হয়নি। তো আমার ভালো লাগে, আমি অনেক ফ্যামিলি পার্সন, তুমি মনে হয় জানো। হ্যাঁ, আমাকে খুব বাইরে খুব আড্ডা দিতে দেখা যায় না। আমি ম্যাক্সিমাম টাইমই বাসায় থাকি, এবং আমি সকাল থেকে উঠে, বিশ্বাস করো, আমি চেষ্টা করি আল্লাহ 30 দিন, মানে আমি যদি বাসায় থাকি, আমি ঘুম থেকে উঠে আগে আমার আম্মুর কাছে যাই, মানে আচ্ছা, চেহারা দেখি আম্মু। এবং যদি কোনো কারণে বাসায় না থেকে আমি অস্থির হয়ে যাই, কোথায় বের হলো, দেন আমি বসে থাকি, আসবে কথা বলবো। আমার আব্বু যদি ঘুমায় থাকে, আমি যদি সকালে উঠে যাই, গিয়ে একটু দেখে আসি যে ঘুমাচ্ছে ঠিক আছে কিনা। তো আমার খুব ভালো লাগে। এটা তোমার অভ্যাস হয়ে গেছে যে এবং ঘুম থেকে আমার উঠে মনে হয় ফ্যামিলি যে, মেম্বারদের দেখা। দেখো দিন শেষে এই মানুষগুলাই তোমার আপন। হ্যাঁ, আমরা যতই বন্ধু বান্ধব বিপদের সময় পাশে বা আনন্দের সময় পাশে, বা বন্ধু বান্ধবের প্রতি একটা আলাদা টান আত্মীয় স্বজনের প্রতি থাকবে, কিন্তু বাবা মা বাবা মাই। কিন্তু একটা কথা বলো, তোমার বাসায় গেস্ট আসে কখন? এই যে এটা কিন্তু একটা ভালো কথা বলছো। আমি দেখছি ঈদের দিনই আমার বাসায় গেস্ট কম আসে। আচ্ছা, কারণ পুরো বছর এত গেস্ট আসে, তো ঈদের দিন আমরাই যাই ম্যাক্সিমাম টাইম। So, ঈদে টেলিভিশন মিডিয়া এবং ফিল্ম মিডিয়া আমরা অনেকগুলো নতুন নতুন প্রোডাক্ট পাই। যেমন তুমি আজকে এসেছো, ঈদের একটা নতুন একটা আয়োজন। তো সিনেমাতে এবার তো তোমার সিনেমা রিলিজ হয়নি ঈদে, সো হলে গিয়ে কি অন্য সিনেমা দেখা হয়? দেখো এইবার যে লেভেলের তুফান বওয়া শুরু হয়েছে, যদিও একটা ঘূর্ণিঝড় যেটা হয়েছে এটা খুব প্যাথেটিক, রেমাল, হ্যাঁ। হ্যাঁ, ওইটা ছাড়া এমনি ইন্ডাস্ট্রিতে যে তুফান বয়ে যাচ্ছে, ইভেন আরো যে একটা দুটো মুভি রিলিজ হয়েছে, আমি আই এম সো হ্যাপি যে ঈদের সময় এরকম শুধু আমাদের বাসা বা আমাদের আশেপাশে যে জমজমাট সেটা না, হলও জমজমাট থাকা উচিত। Exactly. কারণ আমরা হয়তো ভাবি শুধু হল মালিকরা বেনিফিটেড হচ্ছে, বা একটা আর্টিস্টের নাম হচ্ছে, বা একটা ডিরেক্টরের নাম হচ্ছে, বা একটা প্রোডাকশন হাউস লাভবান হচ্ছে, বাট এর বাইরে এই ছবিটা ভালো যাওয়াতে আর একটা ছবি যদি শুট হয়, ক্যামেরার পেছনে টি-বয় থেকে শুরু করে, ক্যামেরার অ্যাসিস্ট্যান্ট হিসেবে শুরু করে, যে আরো 50টা মানুষ কাজ করছে, ওই 50টা মানুষের জীবিকা আরো 1 বছরের জন্য হয়ে গেল। নিশ্চিত থাকে, হ্যাঁ, যে আরো ছবি হবে, ওরা কাজ করতে পারবে। রাইট, হ্যাঁ। তো ছবি ভালো যাওয়াটা খুব জরুরি, যদি এই মানুষগুলোকে তোমার বাঁচিয়ে রাখতে হয়। এক্স্যাক্টলি। সো কন্টিনিউয়াসলি কাজ প্রসেস করা উচিত যাতে সবাই এবং আমার ভালো মনে হয় থাকে। শুধু এই যে আমরা যেটা দেখে আসছি, শুধু ঈদের সময় ভালো ছবিগুলো আসছে, ব্যবসা সফল হচ্ছে, ঈদের বাইরে পুরো বছরই কিন্তু তুমি ওইরকম খুব বিগ বাজেটের ফিল্ম বা ব্যবসা সফল পেয়েছে এরকম ফিল্ম কম পাবে। এটা যে শুধুমাত্র ফিল্মের কোয়ালিটির কারণে হচ্ছে সেটা না, মানুষের জীবনযাপন এখন এত কঠিন হয়ে গিয়েছে, আমরা এত বেশি এখন নিজেদের স্বাবলম্বী রাখার জন্য পরিশ্রম করি, ওই এন্টারটেইনমেন্ট জীবনে আর দরকার না। এখন বড় এন্টারটেইনমেন্ট হলো বেঁচে থাকা, সুস্থ থাকা, পরিবারকে আসলে 3 বেলা সুন্দর মতন করে মানে যত্নে খাবার খাইয়ে ডেইলি নিড গুলো যাতে ফুলফিল করা ফুলফিল যায়। হয়। এই জন্য হয়তো পুরো বছরে ওইরকম হয় না, এবং একজন লগ্নিকারকও ভাবে যে আমার এত টাকা ইনভেস্ট করা, ঈদে আসলে তো একটা মানি সে সিকিউরিটি পায়। বাট আমার আর্টিস্ট হিসেবে আমার ইচ্ছা যে, এবং আমি চাইও মনে প্রাণে, ঈদ ছাড়াও আরো জমজমাট হোক ইন্ডাস্ট্রিটা, হলগুলোর মানে সার্বিক সব ব্যবস্থাপনা আরো ভালো হোক। সো হলে গিয়ে দেখছো তো মুভি? হ্যাঁ, আমি হলে গিয়ে আমি মুভি দেখি। মাঝখানে কি হয়েছিল তুমি ভালো ফিল্মের নামই বলতে পারবা না, মানে তুমি কি দেখেছো? দেখোইনি, নাম জানবা কোথা থেকে? বা ও এই নামে মুভি আছে নাকি? একদমই। এমনও হইছে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, রাইট। তো এই যে ভালো ছবির সংখ্যা বাড়ছে, এটা খুব জরুরি। এবং একটা ইন্ডাস্ট্রির মধ্যে যে একজন হিরো, তাকে এইভাবে আলাদা আলাদা ভাবে প্রেজেন্ট করছে, দেন ইন্ডিয়া থেকেও যারা এসে কাজ করছে হিরোইন, আমার তাদের অ্যাক্টিং বা তাদের লুকও খুব ভালো লেগেছে। তবে হ্যাঁ, আমার একটা আফসোসের জায়গা আছে যে আমাদের ইন্ডাস্ট্রিতেও কিন্তু অনেক ভালো ভালো আর্টিস্ট আছে যারা ডিজার্ভ করে ভালো জায়গাটা। পরিমণি দুর্দান্ত অভিনয় করে, আমার খুব পছন্দের। দেন বুবলি আপু খুব ভালো কাজ করে। তুমি যদি দেখো মাহি ব্যাক করেছে, পূজা চেরি খুবই ভালো। এইরকম যদি আমি ভাবি, তো এরকম আমি আরো 5-7টা নাম বলতে পারবো, যাদের মধ্যে অনেক পোটেনশিয়ালিটি আছে, যাদের মধ্যে ধরো অনেক কোয়ালিটি আছে, যারা
কম্পেয়ারই যদি করো তুমি দেখবা যে হাট্টাহাট্টি লড়াই হবে বাইরের এক্স্যাক্টলি হিরোইনদের সাথে। আই এগ্রি হ্যাঁ হ্যাঁ, হাট্টাহাট্টি লড়াই হবে, লুক বলো, অ্যাক্টিং বলো, প্রেজেন্টেশন বলো। তাহলে তাদের ছবি, যেমন আমার সুরঙ্গর পরে আরেকটা ছবি কিন্তু এবছর আসেনি, কারণ আমি ওইভাবে ভালো একটা স্ক্রিপ্ট বা ভালো যে জায়গাটা আমি কাজ করতে চাই ওরকম জায়গাটা আমি পাইনি। নেক্সট ঈদে হয়তো আমার আসবে, বাট এইভাবে তো একটা ইন্ডাস্ট্রির আমরা যারা আর্টিস্ট আমরা তো সার্ভাইভ করতে পারবো না। এক্স্যাক্টলি কয়জন ডিরেক্টরের ফিল্ম আসতেছে, তো ইন্ডাস্ট্রিতে তো অনেক ডিরেক্টর, তাদের কাজ করতে হবে, তাদের কাজের জায়গাটা থাকতে হবে। 2-3টা প্রোডাকশন হাউসই বড় বড় ছবি বানাবে, আরগুলো বানাবে না বা সেগুলো দেখবে না দর্শক। তো এই জিনিসগুলো পলিশ না হলে ইন্ডাস্ট্রি আসলে আমি জানি না মানে কত দূর সার্ভাইভ করবে। তারপরে একটা গুড গোয়িং যাচ্ছে, মানুষ এখন হলে দেখুক বা আলাপ করুক। এখন তো বাইরের দেশে ইন্ডিয়া পাকিস্তান থেকেও আমাদের কন্টেন্ট নিয়ে ওরা রিঅ্যাকশন দেয়, ভিডিও বানায়, ওরা ঝগড়া করে। এটা তো একটা সময় আমাদের জন্য ড্রিম ছিল একদম। এনিওয়ে, আমরা দর্শক বন্ধুর কাছে একটু যেতে যাচ্ছি। দর্শক বন্ধু, তমা মির্জা আছেন আমাদের আজকের অনুষ্ঠানে। প্রাণলিয়ার প্রেজেন্স ঈদ কার্নিভালে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। দেখা হচ্ছে ব্রেকের পর। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। অলরাইট ফ্রেন্ডস, ব্রেকের পর আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক করছি প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভালে। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিনেত্রী আমাদের সবার প্রিয় তমা মির্জা। চলুন কথা বলি তার সঙ্গে। ভারতে একজন আছে সানিয়া মির্জা, তিনি টেনিস খেলেন ইন্টারন্যাশনালি, অনেক ফেমাস হয়েছেন। বাংলাদেশে তমা মির্জাও এখন পশ্চিমবঙ্গে, আমেরিকা আমাদের বন্যা মির্জা আছে, বন্যা মির্জা আছেন হ্যাঁ, বাট আমেরিকানরা তাকে কম চেনেন, বাংলাদেশিরা অনেক বেশি চেনেন। তমা মির্জাকে এখন পশ্চিমবঙ্গে চেনেন, এটা তুমি কতটুকু সেলিব্রেট করো? আমার মনে হয় সেলিব্রেশনের মতন এখনো হয়নি। ওকে, যখন আরো পরিধি বাড়বে তখন হয়তো আমার কাছে আরো ভালো লাগবে, এবং আমি সবসময় চাই সেই পরিধিটা বাড়ুক আমার দেশীয় সিনেমা দিয়ে। ওকে, রায়হান রাফিরই একটা মুভি ঈদে রিলিজ হয়েছিল যেটাতে বিদ্যা সিনহা মিম দর্শকের প্রচুর গালি খেয়েছে, হ্যাঁ পরাণে। একইভাবে সুরঙ্গেও কিন্তু তমা মির্জা একটা দর্শকের অংশের ব্যাপক গালি এবং সমালোচনা শুনেছে, ও ক্যারেক্টারকে গালাগালি করেছে। এই গালাগালিটা তুমি কতটুকু অ্যাপ্রিশিয়েট করেছো? না, এইটাই আমি যখনই কথা বলেছি আমার বন্ধুরা বা আমার ডিরেক্টর এবং আমার প্রোডিউসার সবাই একটা কথাই বলেছে যে তুমি যদি গালি খেয়ে থাকো তাহলে তুমি সাকসেসফুল। হ্যাঁ, এবং এমনও হয়েছে, ধর এই রিসেন্টলি 3-4 দিন আগে আমি আমার ফ্রেন্ডের বাসায় একটা কাজে গিয়েছি, আমার ফ্রেন্ডের আম্মাকেও নিয়ে আসছে যে আম্মু এই সেই মেয়েটা। তো পরে আমি কাহিনী শুনলাম, আন্টি যখন ছবি দেখছে এবং মেয়েটা যখন ওই যে লাস্টের যখন মেরে ফেলে ওই সময়টা নাকি আন্টি বলছে আরো আরো টাকা চা, আরো লোভী হ। মানে মানুষ একদম ক্যারেক্টারে ঢুকে গেছে। হ্যাঁ, এবং আমি যখন হল ভিজিট করেছি আমি বের হওয়ার সময় এরকম অনেক কমেন্টস পেয়েছি, মানে কমপ্লিমেন্ট পেয়েছি, আমাকে এসে বলতেছে হ্যাঁ যে একটু কম লোভী হলে ভালো হতো ক্যারেক্টারটা। না তুমি লোভী না, মানে ক্যারেক্টারটা অনেক লোভী। আসলেই একটা দারুণ মেসেজ ছিল, এত অসাধারণ মেকিং এর উপর একটা মেসেজ। এই যে এত হাইপ তোলা একটা সিনেমা, তারপরে এই গ্যাপটা কেন? আমরা তো চেয়েছিলাম যে ব্যাক টু ব্যাক আমরা তোমাকে আরো কয়েকটা মুভি বা ভালো ভালো প্রজেক্টে পাবো। এটাই তো আমি তোমাকে মাঝখানে বললাম যে শুধু আমি না, দেখো আমাদের এখন যারা আমরা কাজ করছি আমাদের সবারই কিন্তু তুমি খুব রেগুলার কাজ পাবা না, যে একটার পরে একটা হিরোইনের 2টা ঈদে কাজ তুমি খুব কম পাবা এখনো অবধি আমি দেখিনি আর কি, এক্সেপ্ট বুবলি আপু, তুমি কিন্তু পাবা না। এটা কি শুধুমাত্র ওই আর্টিস্টের ব্যর্থতা? এটা একটা ইন্ডাস্ট্রির ব্যর্থতা, এবং আমি ইন্ডাস্ট্রিকে দোষ দিব। আর আমাকে যদি বলো আমি আমারটা বলতে পারবো, আমি অন্যান্য আর্টিস্টের জন্য দর্শক হিসেবে বললাম যে ইন্ডাস্ট্রি, এবং ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে বললাম। আমার কাছে কিন্তু সুরঙ্গর পরে কি হয়, শুধু সুরঙ্গ না, আমার মনে হয় এগুলো যাদেরই ছবি ভালো যায় এরপরে এই একটা জোয়ার থাকে যে কিছু মাস, কয়েক মাস তোমাকে সবাই ফোন করবে, সবাই নিতে চাবে, সবাই স্ক্রিপ্ট পাঠাবে, সবাই বলবে একটা কাজ করি। ওই সময়টাই সব থেকে তোমার জন্য মানে টাফ টাইম, এবং তুমি যদি রাইট ডিসিশন না নাও, তখন যদি তুমি ধাপ ধাপ কাজ শুরু করো তখন কিন্তু ভুল হবার সম্ভাবনা বেশি, এবং অডিয়েন্স অ্যাকসেপ্টেন্সটা কমে যায়, পড়ে যায়। তুমি ভালো কাজ যদি পিক না করতে পারো সামহাও, যে আমাকে অনেক কাজ করতে হবে ভেবে তুমি খালি কাজ নিচ্ছ আর করছো, তখন কিন্তু ঝামেলা। তো আমার এই ভয়টা খুব কাজ করছে যে আমি যে কাজটাই এখন করবো এরপরে, সেই কাজটা দেখে যেন দর্শক বলে যে না মেয়েটা ভালো কাজ করছে বা স্ক্রিপ্টটা ভালো ছিল। সুপার ডুপার হিট যেতে হবে সেটা কিন্তু সবসময় জরুরি না, একটা ভালো ফিল্মও কিন্তু দর্শক মনে রাখে, সেটা ব্যবসায়িক সফলতা না পেলেও। এক্স্যাক্টলি। তো আমার কাছে যে স্ক্রিপ্টগুলো এসছে আমি 1-2টো করেছি যেগুলো এখনো রিলিজ হয়নি, রিলিজ হবে। এর বাইরে আমি
মানে আমি ব্যক্তিত্ব কনভিন্স হইনি, তা আমি অডিয়েন্সকে কিভাবে আসলে আমার কাজ দিয়ে আমি আগে তো নিজেকে কনভিন্স হতে হবে। নিশো ভাই সবসময় ইন্টারভিউতে একটা কথা বলতেন, বিশেষ করে সুরঙ্গের প্রমোশনের সময়, যে আমি হিরো হতে আসি নাই, আমি ক্যারেক্টার আর্টিস্ট, আমি অ্যাক্টিং করতে আসছি। সো নিশো ভাই হিমসেলফ অ্যাজ এ ক্যারেক্টার, উনি যে কোনো ক্যারেক্টারের সাথে নিজেকে মানিয়ে নেন এবং উনি ওটাকে চ্যালেঞ্জ হিসেবে নেন। তুমি কি নায়িকা ঘরানাতেই থাকতে চাও নাকি উনার মতোই ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে বেঁচে থাকতে চাও? দেখো, এক একজনের কাছে এটা এক এক রকম ব্যাখ্যা, পারসেপশন আলাদা হয়। হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে যেমন চঞ্চল ভাইকে অনেক ভালো লাগে, আমার ব্যক্তিগতভাবে সাকিব খানকে অনেক ভালো লাগে, আমার ব্যক্তিগতভাবে রাজকে, নিশো ভাইকে ভালো লাগে। এখন এক একজনকে এক এক ধরনের ক্যারেক্টারে দেখতে আমাদের বেশি ভালো লাগে। যেমন সাকিব ভাইকে আমি সত্তাতে ডিফারেন্ট ক্যারেক্টার দেখেছি, তুফানে ডিফারেন্ট ক্যারেক্টার দেখেছি, রাজকুমারে ডিফারেন্ট, প্রিয়তমাতে আলাদা। তো তুমি তাকে কি আখ্যা দিবা? ক্যারেক্টার আর্টিস্টই বলবা, একটা ক্যারেক্টারে তাকে তুমি দেখতেছো, রাইট? হ্যাঁ, ঘুরে ফিরে একই, মানে ডিফারেন্ট ক্যারেক্টারে পাচ্ছ, এটাই তো। মানে সাকিব ভাইও তো লাইফে যা যা করেছেন এক এক সময় এক এক ক্যারেক্টারই করেছেন। এক্স্যাক্টলি। এটার সাথে ব্যবসা সফলতা বা কমার্শিয়াল বলতে আমরা আসলে কি বলি? কমার্শিয়াল ফিল্মটার ব্যাখ্যাটা কি আমাদের কাছে? এক একজনের কাছে ব্যাখ্যা দেখবে এক এক রকম। সুরঙ্গ কি কমার্শিয়াল ফিল্ম না? আমার কাছে তো অবশ্যই হ্যাঁ, ওই কমার্শিয়াল ফিল্মের যে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটা নিশো ভাই প্লে করেছেন, রাইট? তো উনি একটা কমার্শিয়াল ফিল্ম করেছেন, সেই ফিল্মের যে ক্যারেক্টারটা ওইটা উনি কিভাবে পোর্ট্রে করেছেন সেটাই। তো আমার কাছে মনে হয় যে আমরা সবাই ক্যারেক্টার আর্টিস্ট। এবার রায়হান রাফি, তোমাকে নিয়ে তো অনেক কথা বাজারে আছে, এর কতটুকু সত্য কতটুকু মিথ্যা? কোন বাজারে? মাছের বাজারে? এই যে তোমরা বিয়ে করেছো, বাচ্চা নিচ্ছ খুব তাড়াতাড়ি, এরকম কিছু? আমি প্রথম তোমার মুখে এইরকম অবাস্তব বাকওয়াজ একটা ফালতু কথা শুনলাম। বাকওয়াজ বাদ দিয়ে তোমার আওয়াজ শুনতে চাই। না, রাফিকে নিয়ে এখন কিছু না বলি, কারণ এখন সে তুফানের মধ্যে দিয়ে যাচ্ছে। আচ্ছা, তুফান একটা অন্যরকম ভাইব চলছে। তোমরা পরবর্তীতে অন্য কোনো টপিকে এসে তুফান তুলতে চাও? দর্শক এখন আমাকে কাজ দিয়েই পরিমাপ করেন, কাজের বাইরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা আমাকে এখন শুনতে হয় না, সেটা আগের হোক বা এখনকার হোক। কোন টপিক নিয়ে তোমাকে পুল করে না? না, এটা না, কাজ নিয়ে অনেক কথা শুনি, ভালো মন্দ মিশিয়ে কথা শুনি। আর যেহেতু ইন্ডাস্ট্রিতে নানান ধরনের কথা এক এক সময় ওঠে এক একজনকে নিয়ে, কিছু সময় আমরা নিজেরাই নিয়ে আসি সেই বিষয় নিয়ে কথা বলি, কিছু সময় আমরা সেগুলো চুপ থেকে বুঝাই যে হ্যাঁ ডালমে কুচ কালা হ্যাঁ হতে পারে, আবার অনেকে বলে দিই। তো এটা এক একজনের এক এক রকম, এক একটা আমার মনে হয় এক একটা সময় থাকে যে সময়ে সে হয়তো ওই কথাটা বলতে বাধ্য হয় বা সে কথাটা জানাতে চায় বা ওই সময়টা সে কথাটা হাইড করতে চায়। তো আমার এখন সময়টা হলো কথাটা হাইড করা। সো আমি এখন বলবো মোক্ষম সময় তুমি সঠিক মানুষ জানতে পারবে, আকাশের চাঁদ দেখে সবাই শুনতে পারবে। যখন বলার শুধু এটা বলো, তোমরা কি বিয়ে করছো? না না, এসব বাকওয়াস কথাবার্তা। আচ্ছা, তাইলে তো আমার আর ভবিষ্যতের কোনো কিছু তুমি রাখতেছো না। না, ওটা বলছি না, বলছি তোমরা যেহেতু বিয়ে করো নাই তাহলে বাচ্চা নেওয়ার প্ল্যান আর কোথা থেকে আসবে? এটা খুবই বাকওয়াস। আমি নেক্সট ফিল্ম নিয়ে চিন্তা করতেছি আর তুমি বাচ্চা কাচ্চা নিয়ে পড়ে আসো। তোমারটা বলো, তুমি তো কোন আমলে বিয়ে করছো, এখনো বাচ্চা ফুটাও নাই। আমার কতগুলা বাচ্চা তুমি জানো? হ্যাঁ, তো ওইরকম আমার একটা বাচ্চা, ওইরকম বাচ্চা আমারও আছে। তো তবে তুমি আমার বাচ্চা না, তুমি খুব বদমাইশ বাচ্চা, এরকম বাচ্চার আমার দরকার নাই। আমি বদমাইশ বাচ্চা, বাচ্চারা তো বদমাইশ হবেই। এনিওয়ে, এই যে তুমি ফিল্ম বললা, সেটাও তো তোমার একটা বাচ্চা। হ্যাঁ, সো ওই ফিল্ম নিয়ে না হয় আমাদের একটু বলো যে কি ঘুষুর ঘাসুর হচ্ছে, কি কুকিং হচ্ছে, আমরা কি পেতে পারি সামনে? আমি অলরেডি তোমার 2টা ফিল্ম সাইন করেছি, 2টা ডিফারেন্ট, দুইজন ডিরেক্টর, স্টোরি ডিফারেন্ট, আর্টিস্ট ডিফারেন্ট, এবং আশা রাখছি যে নেক্সট ইয়ার সেটা তোমার ফেস্টিভ্যালও হতে পারে বা অন্য সময় হতে পারে, ছবিগুলো রিলিজ হবে। এবং এর মাঝখানে আমার ওটিটি নিয়ে আমি কথা বলছি। তো আমি সবসময় বিশ্বাসী যে একটা বছরে আমাকে 12 মাসে 12টা কাজ করতে হবে সেটা না, 12 মাসে আমি 2টা কাজও করতে পারি, কিন্তু সেই 2টা কাজ যখন রিলিজ হবে দর্শক যেন তোমাকে 12 মাস মনে রাখে। দর্শক অবশ্যই 12 মাস তোমাকে মনে রাখবে, কিন্তু দর্শকের মনে থাকতে হলে মাঝে মাঝে ব্রেকেও যেতে হয়, যেটা তুমি ব্রেক নিয়েছো ফিল্মের মাঝখানে। এখন তুমি ব্রেকে যাবা? এখন আমি ব্রেকে যাব। এই তো স্মার্ট মেয়েরা এটাই আগেই বুঝতে পারে। দর্শক বন্ধুরা, নিচ্ছি আমাদের প্রাণ লেয়ার প্রেজেন্স উইথ কার্নিভালের ছোট একটা কমার্শিয়াল ব্রেক। দেখা হচ্ছে ব্রেকের পর। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা। প্রাণ লেয়ার, প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। অলরাইট,
অলরাইট ফ্রেন্ডস, ব্রেকের পর আপনাদের ওয়েলকাম ব্যাক করছি প্রাণ লেয়ার প্রেজেন্স ইট কার্নিভালে। আমাদের সঙ্গে আছে তোমা। তুমি মনে করে দিও ক্ষমা, না তোমাকে পড়েছো কোনো সুন্দর ক্ষমা জামা। হবে না। ওকে, তো অনেকেই বলে যে আমি সিন্ডিকেটের শিকার, আমাকে সিন্ডিকেটের কারণে আমার কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। তো ওরকম তোমাকে নিয়েও অনেক এরকম তো অনেক কথা বলে যে টমা সিন্ডিকেটের মধ্যে একজন। হ্যাঁ, মানে অমুক নায়িকাকে বাদ দিয়ে নিজে কাজ নিয়েছে, হ্যাঁ। এরকম কথাও শোনা যায়। এই সিন্ডিকেট এবং তোমার অংশগ্রহণ, কি জবাব দিবে তুমি এগুলো? না দেখো, সিন্ডিকেট নেইও বলবো না, বা খুব স্ট্রংলি আছে সেটাও বলবো না। খুব স্ট্রংলি থাকলে তো আর ভালো কাজ হতো না। সিন্ডিকেটের মানুষই কাজ করতেছে, আমি তুমি হিরো হিরোইন, আমি তুমি নায়ক নায়িকা, আমি তুমি সব চলতেছে ইন্ডাস্ট্রি। এইভাবে তো একটা ইন্ডাস্ট্রি চলে না, তাহলে এত ভালো ভালো কাজও আসতো না। হ্যাঁ, তো আবার কিছু যে নেই আমি সেটাও বলবো না। ইন্ডাস্ট্রির মধ্যে সম্পর্ক অনেকের সাথে অনেকের আছে, এবং সম্পর্কের কারণে অনেকে প্রায়োরিটিটা পায়। হয়তো 5টা ক্যারেক্টার ভাবছে, সেখানে ভাবছে যে আমি আসলে কার সাথে কমফোর্টেবল। এই 5টা ক্যারেক্টারই এই মানুষটা এই 5 জন করতে পারে। তাহলে এই 5 জনের মধ্যে আমি কার সাথে কাজ করতে কমফোর্টেবল, বা কার অ্যাক্টিংটা বেশি ভালো, বেশি বেটার, বা প্রাথমিকভাবে অনেকের সাথে কথা হতে পারে, পরে ফাইনাল যাকে মনে হয় সেই স্বাধীনতা। যেমন দেখো, আমার সুরঙ্গর সময় তো অনেক কথা হয়েছে, বেশি কথা তো সুরঙ্গর সময় হয়েছে, যে এখানে দিকিকে বাদ দিয়ে তোমাকে নিছে এরকম কিছু, এরকম বা আরো অনেক কথা হয়েছে। আমি আচ্ছা, তার আগে একটা প্রশ্ন, তুমি উত্তর দিবা কিনা জানি না। তার রায়ান রাফি ভাই ইন্টারভিউতে বলেছে যে দিকিকে অ্যাক্টিং করতে হলে টিকটক ছাড়তে হবে আর শুকাতে হবে। তো দিকি তো শুকায় গেছে, টিকটক ছাড়ছে কিনা আমি জানি না, কিন্তু এখনো তো ডাক পায় নাই। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে যে কথাটা ও যেভাবেই বলছে সেটা হয়তো আরো সুন্দর করে বললে তোমাদের কাছে আরো সুন্দর লাগতো। আচ্ছা, প্রত্যেকটা নির্মাতার মাথায় বা তার চোখে আমার মনে হয় দিঘি আছে, হয়তো মিলে গেলে অনেক ভালো ভালো কাজ দিঘির আমরা দেখতে পাবো। হ্যাঁ, দিঘি ডিজার্ভ করে, সেটা তুমি বললে, অনেক আর্টিস্টরাই ডিজার্ভ করে। রায়ান রাফি নিলে তোমার তো কোনো প্রবলেম নাই। এই যে তুমি যে খোঁচাখুচি করতেছো আজকে তোমার প্রোগ্রামে, তোমার জন্য এসে আমি বিপদে পড়তেছি। তুমি বিপদে না, তুমি মঞ্চে আছো, কি সুন্দর একটা গ্ল্যামারাস একটা দেখো, মঞ্চে। আমি যারা আমাকে খুব কাছ থেকে চেনে, আমি যতটুকু জানি তুমিও চিনো, কেন এরকম উদ্ভট প্রশ্ন করতেছো আমি জানি না। আমি এই টাইপের মানুষ না। হ্যাঁ, এখন কথা অনেক কিছু নিয়ে অডিয়েন্সের মধ্যে যারা ভাবে যে তুমি ওরকম উদ্ভট, দর্শক ভাবে না, দর্শকের মাথায় ঢুকানো হয়। ওকে, এই কথাগুলো গুটি সংখ্যক মানুষ আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, তারা কোনো কাজের না, তাদের কাজই হলো আকাজ করা। এই আকাজগুলো কি, যে এসে কন্ট্রোভার্সি তৈরি করে এগুলো ছড়ায় আমি তো ভালো একটা কাজ করতে পারছি না, আমি ভালো কাজটাকে বন্ধ করা যায় কিভাবে সেটা করব। দেখো, জুটি বেঁধে যদি কাজ বলো, ইন্ডাস্ট্রিতে আমি আরো 5টা থেকে 6টা জুটি বলতে পারবো, ডিরেক্টর আর্টিস্ট জুটি হয়ে কাজ করতেছে। শুধু মানে হিরো আর ডিরেক্টর না, হিরোইন আর ডিরেক্টর জুটি বেঁধে কাজ করতেছে। বাট আমরা এটাও জানি ওই হিরোইনের হয়তো অন্য কারোর সাথে রিলেশন, বা হিরোইনের বিয়ে হয়ে গিয়েছে, বা হিরোইন সিঙ্গেল, ডিরেক্টরের রিলেশন। মানে একসাথে কাজ করা মানে যে অনেক কিছু, ব্যাপারটা এমন নয়। তাদের নিয়ে কিন্তু কথা হয় না। তো আমাদের ওই যে জলে, ভালো কেউ ভালো করলে আমাদের খুব জলে। তো এটা হইছে আমাকে দেখে কিছু মানুষের হয়তো জলে, তারা এইগুলা বলে। অফেন্সিভ কোশ্চেনের জন্য আমি ক্ষমা প্রার্থী, আজীবনই করে যাব, এটাই আমার কাজ। আমিও জানতাম না এই শোতে এরকম প্রশ্ন হয়, আমি তাহলে আসতাম না। আচ্ছা, তুমি ভুল ভাবছো, এই শোতে একটু বাজে বাজে প্রশ্ন হয়, তাই জাস্ট উইথ ডিউ রেসপেক্ট, যে আমাদের তমা এগুলো পছন্দ করে না দেখে আমি অনেক কষ্টে নিজেকে ভদ্র রাখছি, বুঝছো? সো সামনে অনেক ভালো ভালো কাজ পাবো, এবং ভালো ভালো কাজ পাওয়া মানেই বারবার তুমি আসবা গেস্ট হয়ে, তখন তোমার আজকে যে অনেক প্রশ্ন উত্তরগুলো দাও নাই, আশা করি ওই দিন পাবো একদম। কিন্তু আমার একটা ব্যক্তিগত চাওয়া, আমাদের প্রিয় রায়হান রাফির ডিরেকশনে আমরা কবে আবার তোমাকে বিগ স্ক্রিনে দেখতে পাবো? এটা তো শুধু পরিচালকের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে তোমার প্রোডাকশন হাউস, স্টোরিটা আমারও পছন্দ হতে হবে। সব সময় যে আমারও ভালো লাগবে একটা গল্প সেটা না, বা আমাকেও ওই সময়টা রেডি থাকতে হবে। আমি মনে করি যে কালকে শুটিং, আজকে চলো আমরা 1 সপ্তাহ পরে শুটিং করি, এভাবে কাজ করা উচিত না। এবং আমি বিশ্বাস করি গত 1-1.5 বছর তো আমরা একসাথে কাজ করিনি, এরপরে যদি একসাথে কোনো কাজ হয় ওইটাও রিমার্কেবল কোনো একটা কাজ হবে ইনশাআল্লাহ। I wish you all the very best. Thank you. আচ্ছা, তোমাকে একটা অপ্রিয় প্রশ্ন করি, কিন্তু প্রশ্নটা তোমার অত বেশি অপ্রিয় হবে না। কিছু মানুষ তারা আলোচনা আসার জন্য কিছু আলোচ্য ব্যক্তিকে নিয়ে টানা হেচড়া করে। তো 10 কোটির একটা ব্যাপার কিছুদিন আগে এরকম ঘটে গেছে, দফারফাটা কিভাবে করলে? কত কোটিতে ওটা গিয়ে নামলো? আমি বিষয় নিয়ে কথা বলতে আগ্রহী না, এটা আমার টপিক না। আমার কাছে মনে হয় এটা নিয়ে মানে কথা বলে আমি চাই না যে আরেকজনকে কথা বলার সুযোগ করে দিলাম, সে কথা বলে আরেকজন কথা বলার সুযোগ পেয়ে গেল।
এইসব ফালতু বিষয় নিয়ে কথা বলার সুযোগ না করে আমার মনে হয় এই যে আমরা যেমন কাজের আলাপ করলাম, আমরা কাজ নিয়ে বেশি কথা বলি, সেটা নিয়ে চিন্তা করি। ব্যক্তিগত জীবন মাঝে মধ্যে আসতে পারে, যেমন তুমি আমাকে অনেক ব্যক্তিগত প্রশ্ন করেছো, এটা তুমি করাটাই স্বাভাবিক, কারণ দর্শকের একটা আগ্রহ থাকেই যে যাদের কাজ দেখতেছে তারা স্ক্রিনে, এদের ব্যক্তি জীবনটা কেমন, এবং ব্যক্তি জীবনটা আমরা যত সুন্দর রাখতে পারবো আমার মনে হয় তাদের কাছে আমাদের সম্মানটা, আমাদের প্রতি ভালোবাসাটা আরো বাড়বে, যেটা আমরা পারি না কারণ হয়ে যায়। ব্যক্তি মানুষ আমরা, আমাদের ভুল ভ্রান্তি থাকে, আমাদের ফ্যামিলি আছে, আমাদের ইমোশন আছে, আমাদেরও ব্রেকআপ হয়, আমাদেরও ধরো ঝগড়া হয়, আমাদেরও ধরো মন খারাপ হয়, ভুল হয়, বেফাস কথা মুখ দিয়ে বের হয়ে যায়। তো এটা খুবই স্বাভাবিক। তারপরেও যদি বাইরের কান্ট্রিগুলো দেখি যে তারা খুবই পরিচ্ছন্ন জীবনযাপন করতে পছন্দ করে, এবং ওই পরিচ্ছন্ন জীবনটাই আমরা চার দেয়ালের মধ্যে কি হয় এটা আমরা খুব কম দেখি বাইরে। তাদের বাজারটা তো অনেক বড়, ওরা তো এজেন্সির কথায় বসে উঠে, ওদের আমাদেরটা পার্সোনাল একটু- লাইফটাও কিন্তু ওরকম গোছানো থাকে ওদের। এইটা যখন আমাদের হয়ে যাবে ধরো আরেকটু, তখন আমার মনে হয় যে ইন্ডাস্ট্রি নিয়ে এই যে 2 দিন পর পর ভাইরাল কন্টেন্ট তৈরি হওয়া শুরু হয়েছে, এই জিনিসগুলো বন্ধ হবে। এই কথাটা আমার ভালো লাগছে। দর্শকরা তোমাকে অনেক ভালোবাসে, তাই তোমাকে বারবার দেখতে চাই। এখন আমিও। দর্শকরা তোমাকে দেখছে, তাদের উদ্দেশ্যে কিছু বলো। ঈদ মোবারক। আমাদের আড্ডা এরকমই হয়, আমরা নানান বিষয়ে কথা বলি। তো আমি আশা করব যে আমাদের কোনো টপিককে আবার ভাইরাল করার জন্য আপনারা ছোট করে সেটাকে, ছোট জিনিসকে বড় করবেন না। আর ঈদ যেহেতু, এবং এই ঈদটা আমাদের সবার জন্য একটু অন্যরকম, বিশেষ করে বাড়ির বড় ছেলেদের জন্য অন্যরকম হয়, বাবাদের জন্য অন্যরকম হয়, ছোট ছেলেদের জন্য অন্যরকম হয়। তো আমরা এই ঈদটা খুব সুন্দর করে ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে খুব ভালোভাবে কাটাই। আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। যেটা হয়, গ্রামে প্রচুর মানুষ যাচ্ছেন, গ্রাম থেকে প্রচুর মানুষ আসছেন, একটু সাবধানে আসবেন। জীবনের থেকে দামি কিছুই না, বিশ্বাস করেন। তো নিজের জীবনকে, নিজের সময় বাঁচাতে গিয়ে নিজের জীবনকে যেন আমরা রিস্কে না ফেলি, এটাই চাওয়া, এবং আমার জন্য সবাই দোয়া করবেন। ঈদ মোবারক। তোমার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা। তার চেয়ে বড় কথা, এত ব্যস্ত সময়ের মধ্যে তুমি আমাদের সময় দিয়েছো। আরে ধুর, কিসের ব্যস্ততা, চলে আসছি, ফ্রি ছিলাম দেখেই। ওকে দর্শক বন্ধুরা, আজকে তমা কিছু কথা বলে গেছে এখানে, যেটা রেকর্ড হয়ে আছে। আমি মনে করি সেখান থেকে আমরা সবাই শিক্ষা নিতে পারি। সবচেয়ে বড় কথা ভালো থাকা, মানুষকে ভালোবাসা, আর লাস্ট কথা বাড়ি থেকে সাবধানে ফেরা, নিজের জীবনটা সবার আগে। আর তার চেয়ে বড় কথা, জীবন দর্শন ভবিষ্যৎ নিয়ে আমাদের তমা, দ্য ওয়ে শি অ্যান্সার্ড মি, আমার খুব ভালো লেগেছে, অনেস্টলি খুব ভালো লেগেছে। এভাবে অনেক উত্তর দেয় না, আজকে তমা খুব সুন্দর করে স্মার্ট ওয়েতে উত্তর দিয়েছে, জন্য ভালো লেগেছে। আর আপনার ধৈর্য সহকারে আমাদের সাথে ছিলেন, তমা সম্পর্কে অনেক কিছুই জানলেন নতুন করে, সেই প্রত্যাশা যে আমাদের আজকের আয়োজন আপনাদের মনের খোরাক জুগিয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির আয়োজনের সঙ্গেই থাকুন। বাই বাই।